নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। ভোটের প্রাক্কালে মালদায় একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। ভোটের প্রাক্কালে মালদায় একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। তিনটি আগ্নেয়াস্ত্র সহ 5 জন ধরা পড়ল মালদার চাঁচল থানার পুলিশের জালে। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতি দিয়ে জানালেন, হিংসামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মালদা জেলা পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং এর ব্যবস্থা করেছে। নাকা চেক পয়েন্ট বসেছে মালদার চাঁচল থানার বাংলা বিহার সীমান্তবর্তী নারকুটিয়া এলাকাতেও। সেই চেক পয়েন্টেই মঙ্গলবার রাতে বিহারের বাসিন্দা 5 সন্দেহভাজনকে পুলিশ আটক করে তল্লাশির অভিযান চালায়। ওই সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 3টি বেআইনি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে 2টি পাইপ গান এবং একটি 7mm পিস্তল রয়েছে। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতদের নাম যথাক্রমে সুখদেব সাহা, গণেশ মহলদার, মোহাম্মদ রিজওয়াল এবং মোহাম্মদ রমন। তারা সকলেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তারা বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে এর পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মর্নিং অল 24 তারিখে রাত্রেবেলায় মোটামুটি 11:30 নাগাদ আমাদের চাচল পিএস এরিয়া আন্ডারে আমরা নাকা চলাচ্ছি, যে ইলেকশন রিলেটেড আমাদের নাকা আছে। নাকা দৌরান আমাদের সোর্স ইনফরমেশন আসলো কি কিছু লোক বিহার থেকে ইলিগালভাবে আর্মস নিয়ে আমাদের এরিয়াতে আসছে। ওই সোর্স ইনফরমেশনে ওয়ার্কআউট করে আমাদের যে ওখানে অফিসার ছিল ওনাদের টিম মোটা 5 জনকে আটক করার পরে যখন ওখানে সার্চ করে তো ওখান থেকে আমাদের কিছু আমরা ইলিগাল আর্মস রিকভারি করি। ওই 5 লোকের নাম ছিল সুখদেব সাহা, যার বাড়ি কটিহার বিহার আছে, অমিত কুমার সাহা, গণেশ মাহালদার, মোহাম্মদ রিয়াজুল আর মোহাম্মদ আহমদ। এরা সবার যে বাড়ি আছে বিহার আছে। আর ওনাদের সার্চ করার পরে আমরা 3টা ইলিগাল আর্মস পেলাম, যার মধ্যে 2টা 1 শাটার আছে উইথ 1 রাউন্ড অ্যামুনিশন আর একটা 7mm আছে, যেখানে 2 রাউন্ড আমরা গুলি পেয়েছি। তদন্ত করছি, প্রাইমারি তদন্ত হিসাবে এটা পাওয়া গেছে ওনারা এখানে এই আর্মসটা বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন। আমরা আর খতিয়ে দেখব কি এটা ইলেকশন পারপাসে বা অন্য কাউকে থ্রেট করার জন্য নিয়ে আসছিল কিনা, এটা আবি তদন্তের সাপেক্ষ আছে। স্পেসিফিক কেস করা হয়েছে, আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি, রিমান্ড নেব, যাতে এর পিছনে কোন কোন গ্যাং আছে বা কি আছে আমরা জানবো। কোথা থেকে ধরা পড়েছে স্যার? এটা চাচল পিএস এর এরিয়ার আন্ডারে নালকুটিয়া আছে, নালকুটিয়া জায়গা আছে। স্যার উদ্দেশ্য কি ছিল যে এটা যে আমি আপনাকে বললাম কি এটা প্রাইমারি ইনভেস্টিগেশনে আন্ডারে আছে কি এক্স্যাক্ট ওনাদের উদ্দেশ্য কি ছিল এটা জানার জন্য। আপাতত যে জানা যাচ্ছে কি এনারা এটা বিক্রি করতে। আপাতত যে আমরা দেখেছি, আমরা বিহার পুলিশ সঙ্গেও এখন যোগাযোগ করব কি ওখানে ওদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আমাদের এরিয়াতে আপাতত এনাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়নি। আমরা বিহার পুলিশ সঙ্গে যোগাযোগ করে এটা হচ্ছে। এখন এটা আমি জানা যায়নি, ওনাদেরকে রিমান্ডে আমরা নিয়ে আসবো আর ভালোভাবে তদন্ত করে জানবো কি ওনাদের কাকে দেওয়ার। এটা সব যে 5 লোক ছিল এটা বিহারের লোক, আর এটা কি পারপাস নিয়ে আসছিল এখন ক্লিয়ার নেই, ইনভেস্টিগেশন পরেই এটা আমরা ক্লিয়ার। দেখুন অপরাধীরা তো সব কিছু জানে না, তাই জন্য নাকা চলে যায়। যদি ওনারা নাকা জেনেই যান তাহলে তো করবেন না, নাকা সেই জন্য সাডেন নাকা হয়। ভোটের আবহে মালদায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচক থানার পুলিশের পৃথক 2টি অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ধরা পড়ল 3 মাদক পাচারকারী। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতি দিয়ে জানালেন, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ পৃথক 2টি বিশ্বস্ত সূত্রে ব্রাউন সুগার পাচারের খবর পায়। সেই মতো পুলিশ প্রথম অভিযান চালায় কালিয়াচকের শাহবাজপুর এলাকায়। সেখানে 502 গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে পাকড়াও করে। জানা গেছে ধৃতের নাম আব্দুল রহমান, বয়স 32 বছর, বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায়। এছাড়াও দ্বিতীয় অভিযানে প্রায় 1 কেজি ব্রাউন সুগার সহ 2 জন পুলিশের জালে ধরা পড়ে।
জানা গেছে ধৃত দুজনের মধ্যে একজনের নাম সমীর নাদাব এবং অপরজনের নাম মোহাম্মদ ইব্রাহিম। তারা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তারিখে 7:30টা নাগাদ আমাদের গোপালগঞ্জ ওসি আছে আন্ডার পিএস কালিয়াচক, ওরা নাকা করছিল। ওই সময় ওকে সোর্স মারফতে খবর পেল কি কিছু লোক ব্রাউন সুগার তস্করি করছে, কাউকে দিতে যাচ্ছে। আন্ডার পিএস কালিয়াচক, গোপালগঞ্জ এরিয়া, মজ্জমপুর। তো ওই টিম রেড করেছে। রেড করার পরে রেড করেছে শাহবাজপুর হাতকোলাতে 8:30টার সময় একটা মোটর সাইকেল ওনারা আটক করেছে। মোটর সাইকেলের যে রাইডার ছিল ওর নাম ছিল আব্দুল রহমান, যার বাড়ি আছে বয়স আছে 32 বছর, আর বয়স আছে 32 বছর, আর বাড়ি আছে মজ্জমপুরে। যখন ওনাদেরকে সার্চ করা হয়েছে ওনার কাছে থেকে 502 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে। আমরা ওনাদেরকে স্পেসিফিক কেস করেছি, ওনাকে কোর্টে ফরওয়ার্ড করব, রিমান্ড নেব, যাতে কোথায় থেকে ওনারা নিয়ে আসেন, কাকে দেওয়ার জন্য নিয়ে আসছিলেন, এটা আমরা খতিয়ে দেখব। সেকেন্ড, কালকেই একটা আর ইনসিডেন্ট হয়েছে, যেটা টাইম ছিল মোটামুটি রাত্রিবেলায় 11:30 के নাগাদ। ওখানে দুজনকে আমরা অ্যাটাক করেছি। সমীর নাদাব 24 বছর বয়স আছে, ওনার বাড়ি আছে কালিয়াচক, ঘরালিয়া চক যে ভিলেজ আছে, আর মোহাম্মদ ইব্রাহিম শেখ। ওনার কাছে থেকে আমরা যখন গাড়ি থেকে ওনার কাছে থেকে আমরা সার্চ করে টোটাল 1181 গ্রাম ব্রাউন সুগার পেয়েছি। এনাকে বি কোর্টে আমরা 10 দিন রিমান্ড জন্য প্রেয়ার করছি। এনাকেও আমরা কোর্টে ফরওয়ার্ড করব, রিমান্ডে আনাবো, আর চেষ্টা করব কি কোথায় থেকে আনিয়েছিল, কাকে দেবে, এটা আমরা খতিয়ে দেব। কত দাম স্যার যেগুলো উদ্ধার হয়েছে, পরিমাণ মার্কেট? দেখুন, মার্কেটে হিসাবে গোটার দাম ইন করোড়স হবে। বিধানসভা ভোটের আগে মানুষের মধ্যে ভোটদানে উৎসাহ বাড়াতে মালদায় ভোটের মাস্কট উদ্বোধন। জেলার বিখ্যাত আম ফজলির অনুকরণে তৈরি হয়েছে মালদার ভোটের মাস্কট ফজলি বাবু। বুধবার মালদায় জেলা শাসকের দপ্তরে আকর্ষণীয় এই মাস্কটের আবরণ উন্মোচন করেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রজনবীর কাপুর। উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তুষার পাল। একই সঙ্গে এদিন শান্তিপূর্ণ ভোটের স্বার্থে সিগনেচার ক্যাম্পেইন কর্মসূচিও গ্রহণ করা হয়। এসভি বলে আমাদের একটা ক্যাম্পেইন চলে, যেখানে আমরা ভোটার পার্টিসিপেশন বাড়ানো এর জন্য কাজ করি, এবং স্পেশালি ইয়ং ভোটার্স যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য ভোট দিতে যাতে সবাই এগিয়ে আসে। এখানেও বলা আছে নিজের ভোট নিজে দিন। আসছে দিন 23 এপ্রিল, আসছে দিন এরকম। তো 23 এপ্রিল আমাদের যে ইলেকশন আছে সামনে, সেই ইলেকশনের দিন যাতে ফুল ডেতে যাতে বেশি করে পার্টিসিপেশন হয়, তার জন্য শুধু আজকে জেলা লেভেলে শুধু না, মহকুমা লেভেলে এবং ব্লক লেভেলে, এবং ব্লক লেভেলের থেকেও যারা এবং বুথ লেভেল করতে আমরা সবাইকে এনকারেজ করার জন্য এটা করছি। আর এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন যেটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে আছে। আজকে আমরা ম্যাসকট আনভেইলিং করলাম, এরপরে আমরা বিভিন্ন এসএইচজিকে ইনভলভ করব, স্বনির্ভর দল যারা আছে তাদেরকে ইনভলভ করা হবে। আমরা বিভিন্ন কলেজে সিগনেচার ক্যাম্পেইন করব, এবং যাতে সবাইকে নিয়ে সবাই যাতে ভোট দিতে উৎসাহ পায়, সেজন্য আমরা ছাপ্পা ভোট ঢোকার না ছাপ্পা ভোট ঢোকাটা আলাদা জিনিস, সেটার কথা আমি বলবো না। এটা হচ্ছে ভোটার পার্টিসিপেশন, যাতে মানুষ ভোট দিতে এগিয়ে আসে, উৎসাহ হয়। হ্যাঁ, উৎসাহ পায়। যে অনেকে থাকে যে ভোট দিতে অনিচ্ছুক, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে উৎসাহিত করে যে ভোট দিয়ে কী হবে। অনেকে এডুকেশনের সঙ্গে এখনো মালদার মিষ্টির মধ্যে আছে, ওরা পায়নি, ওরা চিন্তার মধ্যে আছে, কী হবে না, সেটা নিয়ে আমরা মন্তব্য করবো না। যারা ভোটার হচ্ছে তাদের নিয়ে, তারা যাতে ভোট দিতে উৎসাহিত হয় তার জন্য। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? আপনার নামটা ডেজিগনেশন? আমার নাম পুষ্পক রায়, আমি এখানে এডিএম। বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী, কিন্তু গত 5 বছরে তাকে এলাকায়
খুব একটা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এমনকি শহরের বিভিন্ন এলাকায় তার নিখোঁজ পোস্টারও পড়তে দেখা গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল যে অনেকেই ব্যঙ্গ করে বলতে শুরু করেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই পরিস্থিতিতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস ইতিমধ্যেই প্রচার ও প্রস্তুতি শুরু করে দিয়েছে। দেখুন, মালদায় 12খানা বিধানসভা সিটের মধ্যে 11টা বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা হলেও ইংলিশ বাজারের প্রার্থী এখনো বিজেপি ঘোষণা করেনি। কারণ ওখানে 3-4 জন দাবিদার বিধানসভা প্রার্থী হিসাবে তারা সবাই নিজের নিজের সোশ্যাল মিডিয়াতে দেখছি কয়েকদিন ধরে খুব অ্যাক্টিভ হয়ে বিভিন্ন পোস্ট শুরু করেছেন। যাই হোক, গত 5 বছর তাদের কাউকে খুঁজে না পাওয়া গেলেও এই হঠাৎ করে নির্বাচন আসার পরে তারা যে অ্যাক্টিভ হয়েছেন এটা ভালো লাগছে। যে আসুন প্রতিদ্বন্দ্বিতাতে দাঁড়ান, ইংলিশ বাজারের মানুষ এবার সর্বস্তরের মানুষ একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এবার ইংলিশ বাজারে আশিস কুন্ডু যেহেতু তাদের নিজেদের লোক, কারুর ভাই, কারুর বন্ধু, কারুর দাদা, প্রত্যেকের বাড়ির নিজেদের আত্মীয়র মতো ভেবে আমার প্রতি যে সমর্থন, যে ভালোবাসা, যে আশীর্বাদ করেছেন সেটাতে আমি কৃতজ্ঞ। আমি একটাই কথা বলতে চাই, আপনারা দেখেছেন 5 বছর ধরে শুধু নয়, যবে থেকে ছোটবেলা থেকে ছাত্র পরিষদ করে, যুব মাদার সংগঠন করে মানুষের কাজ করতে করতে বড় হয়েছি। আমি শুধু একটাই কথা বলবো, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তো সত্যি বিজেপির সকলে তো সত্যিকারেরই নিখোঁজ, বিধায়িকাও নিখোঁজ, এখন যারা প্রার্থী হিসাবে বিভিন্ন লোকের নাম শোনা যাচ্ছে তারাও তো নিখোঁজ ছিলেন। এখন সবাই নিখোঁজরা হঠাৎ করে নিজেদের খোঁজ দিয়ে নিজেদের ঠিকানা জানানোর জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়েছে। আর গতকাল থেকে দেখছি বিভিন্ন দেওয়াল সেন্ট্রাল নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে আশিস কুন্ডু প্রার্থীর নামটা বিভিন্ন জায়গায় মোছার চেষ্টা করছেন। আমি একটা কথাই বলবো, দেওয়াল থেকে আশিস কুন্ডুর নাম মুছে দিয়ে বিজেপি আমাদেরকে থামাতে পারবে না। কারণ মানুষের হৃদয়ে আশিস কুন্ডু পাতা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। হোক না, যে কোনো একজন প্রার্থী তো ওদের দেওয়া উচিত। আমি আহ্বান করছি, যেই হোক প্রার্থী হিসাবে আপনাদের নাম ঘোষণা হোক, ইংলিশ বাজারের মানুষ বিচার করবে কে ভালো কে খারাপ। আমি নিজে বামফ্রন্টের সিপিআইএম দলের প্রার্থী অম্বর মিত্র। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী বিষয়ে বলতে চাই না। এখনো পর্যন্ত কংগ্রেস দল এবং বিজেপি দল তাদের কোনো প্রার্থী ঘোষণা করেনি। কেন করেননি সেটা তাদের দলের বিষয়, তাদের দল সিদ্ধান্ত নেবে কি করবে। এখন এই ইংরেজবাজার বিধানসভা ক্ষেত্রে অতীতে আমরা অনেক বিধায়ক দেখেছি। এখানে শৈলেন সরকার বিধায়ক ছিলেন, প্রভাত আচার্য বিধায়ক ছিলেন, সমর রায় বিধায়ক ছিলেন এই ইংরেজবাজার কেন্দ্রে। কৃষ্ণেন্দু চৌধুরীও এই ইংরেজবাজার বিধানসভা ক্ষেত্রের বিধায়ক ছিলেন। ফলে ইংরেজবাজারের বিধায়ক আমরা আমাদের রাজনৈতিক জীবনে অনেক দেখেছি। এখন লাস্ট 5 বছর, সর্বশেষ 5 বছর বিজেপি দলের বিধায়ক রয়েছেন। তিনি লোকসভা নির্বাচনেও এখানে প্রার্থী হয়েছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে। তাকে মানুষ সেভাবে ইংরেজবাজারের মানুষ পাশে পায়নি, দেখতে পায়নি, এটা ঘটনা। নিরুদ্দেশ বিধায়ক এরকম পোস্টার টোস্টার পড়েছিল এই শহরের বুকে। যদিও আমরা সেই রাজনীতি করি না, কারণ আমরা মনে করি রাজনীতিটা হচ্ছে নীতির লড়াই। বিজেপি কাকে প্রার্থী করবেন, যাকে খুশি প্রার্থী করুন, আমরা ব্যক্তি প্রার্থীকে আক্রমণ করে কোনো কথা বলবো না। কিন্তু আমরা এই কথা বলবো যে একজন বিধায়ক সব সময় মানুষের পাশে থাকবেন। আজকে আমি যদি নির্বাচিত হই, মানুষ যদি নির্বাচিত করেন, তাহলে আমিও সবসময় মানুষের পাশে থাকবো, দরজা খোলা থাকবে। যে কোনো সময় মানুষ আমাদের কাছে এসে, আমার কাছে এসে, আমাদের কাছে এসে কথা বলতে পারবেন এবং তার উপকারে যদি সামান্যতম লাগতে পারি সেটাই হবে পরম প্রাপ্তি। সেটাই আমরা চাই, নীতির লড়াই।
আজকে তৃণমূল কংগ্রেসের নীতি, বিজেপির নীতি বা অন্য রাজনৈতিক দলের নীতি, সেই নীতির আমরা সমালোচনা করি। এবং পশ্চিম বাংলায় বর্তমানে যে সরকারটা চলছে সেই সরকারের মাথার উপরে বিজেপির হাত রয়েছে। সরাসরি বলতে গেলে বিজেপি এই সরকারকে মদদ দিচ্ছে, নাহলে এত দুর্নীতি, আকাশ ছোঁয়া দুর্নীতি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন্দ্র সরকার নেবে না। ইংরেজবাজার বিধানসভা ক্ষেত্রে আমি তো বসবাস করি, এখানে আমি তাকে খুব একটা দেখিনি। ওই লোকসভা নির্বাচনের সময় তিনি প্রচার করছিলেন, ভোট চেয়েছিলেন, কিন্তু বিগত 5 বছরে খুব বেশি তাকে দেখা যায়নি। তিনিই জবাব দেবেন এসবে। ফেসবুকে যেটা বললেন যে তিনি ছাড়ছেন, প্রচুর ছবি ছাড়তে পারেন, ফেসবুক ওপেন ফোরাম ছাড়তে পারেন, কিন্তু তার বিরুদ্ধে যেসব অভিযোগ, মানুষ তাকে কাছে পায়নি, ভাঙন পীড়িত মানুষ বা অন্য বহু মানুষ পায়নি, তার জবাব তাকেই দিতে হবে। তারই রিপোর্ট কার্ড বের করতে হবে, তিনি ইংরেজবাজারের জন্য কি কি করেছেন, কি করতে চেয়েছিলেন, কতটা করতে পেরেছেন, কেন করতে পারেননি, সব জবাব দিতে হবে। আর সর্বশেষ কথা আমার এটাই যে প্রার্থী যিনি হন, বিজেপির দল হিসেবে যেভাবে দেশটাকে চালাচ্ছে এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের সমস্ত রকম দুর্নীতিকে মদত দিয়ে চলেছে, তার বিরুদ্ধে আমাদের বামপন্থীদের লড়াই। আমরা নীতির লড়াইয়ে বিশ্বাসী, কোনো ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। আবারও বলছি, ইংরেজবাজারের বিধায়ক যাকে খুশি বিজেপি দল করতে প্রার্থী দিতে পারে, বিজেপি দল প্রার্থী, তারা একটা রাজনৈতিক দল, তারা প্রার্থী দিন, তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে, নীতির লড়াই হবে, রাজনীতির লড়াই হবে। বসিরহাট উত্তরে তৃণমূলে বড়সড় ভাঙন, 1,500 নেতাকর্মী ও সমর্থকের আইএসএফ এ যোগদান। বসিরহাট উত্তর বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। বহিরাগত প্রার্থী দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে ফেটে পড়ল। প্রায় 1,500 তৃণমূল নেতা কর্মী ও সমর্থক দল ছেড়ে যোগ দিলেন আইএসএফ এ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বুধবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারিসহ গ্রাম পঞ্চায়েতের মুরারিসহ চৌমাথা এলাকায় একটি বড় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেন ওই নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগদানকারীদের মধ্যে পঞ্চায়েত স্তরের একাধিক প্রভাবশালী, যা আগামী নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারে। দল ত্যাগীদের একাংশের দাবি, বসিরহাট উত্তর বিধানসভা ছাড়াও বসিরহাট লোকসভা এলাকায় বারবার বহিরাগত প্রার্থী দেওয়ার ফলে স্থানীয় কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে উঠেছিল। সেই ক্ষোভই শেষমেশ দল ছাড়ার সিদ্ধান্তে পৌঁছে দেয়। হাসনাবাদের তৃণমূলের এক বিদায়ী সংখ্যালঘু নেতা জানান, আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, কিন্তু স্থানীয়দের গুরুত্ব না দিয়ে বারবার বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়ায় আমরা হতাশ, তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত। উত্তর বিধানসভায় মুরারিসা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 1000-এর অধিক মানুষ আজকে আপনারা দেখেছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য আজকে আমাদের দলে জয়েন করেছে। শুধু তৃণমূল কংগ্রেস থেকে জয়েন করেছে এবং কিছু কংগ্রেস কর্মী ছিল, অন্যান্য জায়গা থেকেও আছে। এবং আমাদের এই জয়েনিং পর্ব আমরা একদিন পর্যন্ত আমাদের সঙ্গে প্রচুর পঞ্চায়েত থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে উত্তর বিধানসভা ব্যাপী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি এবং মেম্বার থেকে শুরু করে এমনি হেভিওয়েট নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমরা জয়েনিং পর্ব বন্ধ রেখেছিলাম, আজকে থেকে শুরু করলাম। আগামী দিনে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে এবং বিধানসভা স্তরের নেতৃত্বরা আমাদের সঙ্গে জয়েন করছে। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পশ্চিমবাংলায় এখন কোনো বিধানসভা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন দাঁড়িয়েছেন ধবলেপুর, সেখানে হারার সম্ভাবনা আছে। সুতরাং বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি না, বসিরহাট উত্তর বিধানসভা এখন আইএসএফ এর শক্ত ঘাঁটি। পুরো বসিরহাট উত্তর বিধানসভার মানুষ চাইছে বহিরাগত বাদ দিয়ে স্থানীয় যে প্রার্থী নির্বাচন করেছেন আমাদের আইএসএফ এর পক্ষ থেকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, বামফ্রন্ট সমর্থিত, সেই মানুষকে চাচ্ছেন। বা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কতটা উৎফুল্ল মানুষ। জেতা ব্যাপারে আমি 100% আশাবাদী। আমি আগে আমার মাইনরিটির পদ ছিল, আমি এখন তৃণমূল কংগ্রেসের মাইনরিটি হাসনাবাদ ব্লকের মাইনরিটির পদ ছিল। আমি মাইনরিটি পদ থেকে ইস্তফা দিয়ে ঘটনা থেকে আমি তৃণমূলই জয়েন করেছি। আমি আজ থেকে আইএসএফে জয়েন করেছি। মানে আজ থেকে মুসা করিম ভাইয়ের নেতৃত্বে এবং মুসা করিম ভাই এবং মানে
কলিমুল্লাহ ভাইয়ের নেতৃত্বে এবং নওশাদ সিদ্দিকী আমাকে খুব ভালো লাগে, পছন্দ হয়। আর এমনি এই যে ক্যান্ডিডেট যে দিয়েছে তৃণমূল কংগ্রেস যে ক্যান্ডিডেট দিয়েছে, এই ক্যান্ডিডেটটা আমার পছন্দ না। এর হাতে বাইরের ক্যান্ডিডেট, এর অরিজিনাল বাড়ি উত্তরপ্রদেশ, এ থাকে কলিমুদ্দিন স্ট্রিটের ওখানে 3টে বিল্ডিংয়ের পরে, ওইখানে থাকে। কখনো এসে মানুষের পরিষেবা দেবে না, এই প্রতিশ্রুতি দেবে, দিয়ে ভোট নিয়ে আজকে আইএসএফে জয়েন করছে। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। প্রিয় স্যারের বদলিতে ক্লাস 9। বসিরহাটের স্কুলে তালা মেরে বিক্ষোভ। উত্তর 24 পরগনার বসিরহাটের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধোলথিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একদিকে আবেগ, অন্যদিকে উত্তেজনা, এই দুইয়ের মিশেলে তৈরি হলো এক ব্যতিক্রমী পরিস্থিতি, যা দেখে চোখের জল এসে যাবে। ছাত্রছাত্রীরা রীতিমতো কান্নাকাটি করছে প্রিয় শিক্ষকের জন্য। পার্শ্ব শিক্ষক কৌশিক বিশ্বাসের বদলির নোটিশ আসতেই প্রিয় শিক্ষককে ঘিরে কাঁদতে দেখা গেল ছোট্ট ছোট্ট পড়ুয়াদের, আর সেই আবেগে দ্রুত রূপ নেয় বিক্ষোভে। এদিন সকাল থেকে স্কুল প্রাঙ্গণে জড়ো হয় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। কেউ স্যারের হাত আঁকড়ে ধরে, কেউ আবার চোখের জল ভাসিয়ে অনুরোধ জানায়, স্যার আপনি আমাদের ছেড়ে যাবেন না। কিন্তু এই আবেগ ঘন দৃশ্যের মধ্যেই প্রতিবাদের সুরও চড়া হতে থাকে। শিক্ষকের বদলি রুখতে স্কুলের গেটে বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, কৌশিক বিশ্বাসকে এই স্কুলেই রাখতে হবে। অভিভাবকদের একাংশ জানান, তিনি শুধু একজন শিক্ষক নন, ছাত্রছাত্রীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে, তাই তাকে সরানো হলে পড়াশোনার ক্ষতি অনিবার্য। পড়ুয়া থেকে অভিভাবক সকলেরই হুঁশিয়ারি, ওই শিক্ষক স্কুলে না এলে পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এর ফলে দিনের একটি বড় অংশ জুড়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এই পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। আমি চাচ্ছি যে স্যার যদি যায় না, আমরা এই চিৎকার করে স্যারকে যেতে দেব না। চলে যাবে তার জন্য থাকতে বিষয়টা অবশ্যই আবেগের, ওদের ভালো লাগে, যাকে ভালো লাগে, বাচ্চারা তো জানেনি, তো যাদেরই ভালো লাগে তাদের কাছেই থাকতে চায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। কৌশিক স্যার চলে গেলে আমরা এই স্কুলে থাকবো না, আমরা টিসি নেবো দরকার হলে। কৌশিক স্যারকে ছাড়া আমরা এই স্কুলে থাকবো না, উনি ভীষণ ভালোভাবে পড়াশোনা করেন আমাদের। হেড স্যার চাইছেন ওনাকে অন্য স্কুলে পাঠিয়ে দিতে, কিন্তু হেড স্যার এটা পারবে না করতে। অ্যাকচুয়ালি এই দলদিদা এপি স্কুল থেকে একজন শিক্ষককে অপসারণ করা হচ্ছে বিনা কারণে। অ্যাকচুয়ালি শিক্ষকও এখান থেকে যেতে চান না, আর ছাত্রছাত্রীরাও তাকে খুব ভালোবাসে, কারণ তিনি অত্যন্ত মনোযোগ সহকারে ছাত্রদেরকে খুব ভালোবেসে মানে শিক্ষাদান করেন। অর্থাৎ উনি কিন্তু একজন ইংলিশের শিক্ষক, একজন ইংরেজি শিক্ষক, তো উনি এত সুন্দর পঠন পাঠন করান ছাত্রছাত্রীদেরকে, আর ছাত্রছাত্রীরাও তাকে খুব ভালোবাসে, যার কারণে আপনারা দেখবেন অনেক ছাত্রছাত্রীর চোখে জল এসেছে ওনার এই খবর পেয়ে। তো আমরা গার্জেনরাও চাইছি না যে ওনাকে এখান থেকে সরানো হোক। পড়াশোনা ভালো করায়, কারণ পাশে বাড়ি দেখেছি, কারণ ছেলেপিলের কাছে জিজ্ঞেস করেছি, আমাদের বাচ্চাগুলো আসে যে কেমন পড়ায়, তা সে বলেছে অবশ্যই স্যার ভালো পড়ায়, কিন্তু স্যার যদি চলে যায় আমাদের খুব কষ্ট হবে। কৌশিক স্যার থাক, আমরা এটাই চাই, আমরা সব গার্জেনরা চাই যে কৌশিক স্যার থাক। কৌশিক স্যার যদি চলে যায় আমরা বাচ্চাগুলো কিভাবে পড়াবো, কিভাবে চাই। আর হেড স্যারের সঙ্গে আমাদের গার্জেনদেরও খুব মিল হচ্ছে না কথার। এটা আমাকে এসআই অফিস থেকে বললো ডিপিএসসি থেকে এসছে। এবার আমি সেখানে বলেছিলাম যে ম্যাডাম আমার নাম তো আসার কথা নয়। উনি বললেন যেহেতু এসেছে আপনি চিঠিটা কালেক্ট করুন, যান কিছুদিন, তারপরে আপনাকে দেখছি আবার আপনার স্কুলে ফিরিয়ে দেওয়ার। আমি ওখানে বললাম যে আমার স্কুল থেকে বাচ্চারা কিন্তু যেতে দিতে চায় না, সেই অবস্থায় আমি কেন যাব। বলছে আপনার নামে যেহেতু চিঠি চলে এসছে আপনাকে তো সেহেতু চিঠিটা নিয়ে যাওয়া উচিত। এইভাবে পার্সোনালি একটা প্রাইমারি স্কুল তো সবাই গ্র্যাজুয়েশন, সবাই ডিএলএড বিএড করে আসে। আমি যদি বলি কৌশিক বিশ্বাস চলে গেলে আমার বিরাট অসুবিধা,
তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে, এরকম আমি কখনো বলবো না। শুধু কৌশিক কেন, কোনো টিচারের পক্ষে আমি এই মন্তব্য করব না। আমাদের 1 টিচার 2 টিচার, আমি এর আগে 2টো স্কুলে কাজ করে এসেছি, অনেক কম টিচার, আমরা 5টা 6টা ক্লাস নিয়েছি, সারাক্ষণ ক্লাসে। তো 2জন টিচারেও স্কুল চালিয়ে এসেছি। এইবার আমার এখানে 9জন টিচার, 9জনের মধ্যে একজন চলে গেলে আমার বিশাল অসুবিধা হবে, এটা আমি বলবো না কখনো। আমি আগেও একজন আমাকে বললেন, দেখুন এইগুলো আমরা প্রিয় শিক্ষককে যেতে চাইবো না, এটা বলার কারণও আছে। আমরা যখন টিচিং লাইনে আসি, আমাদের সারাদিন এই বাচ্চাদের সাথেই কেটে যায়, ওদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মানে আমাদের বাড়িতে যেমন সন্তানদেরকে দেখি, ওদেরও এরকম দেখি, প্রত্যেকটা টিচার। তবে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সেই সোর্সে ভালোবাসাটাও জন্মে যায়। অনেক বাচ্চা তো আমাদেরকে ক্লাসে স্যার না বলে বাবাও ডেকে ফেলে, হ্যাঁ, তো এরকম একটা সম্পর্ক হয়ে যায়। তো কেউ যদি খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে, ওদেরও খারাপ লাগবে। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। সন্দেশখালী হাই স্কুল মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মাঠ পরিদর্শন করলেন সন্দেশখালীর বিদায়ী বিধায়ক। আগামী 29শে মার্চ সন্দেশখালীর সরবেরিয়া হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারে আসবেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরবেরিয়া হাই স্কুল মাঠে যেখানে সভা করবেন সেই মাঠ পরিদর্শন করতে আসলেন সন্দেশখালীর একাধিক তৃণমূলের কর্মীরা। মঙ্গলবার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার কর্মসূচি সেরে মঙ্গলবার রাতে এই সাইবেরিয়ার মাঠ পরিদর্শন করতে আসেন সন্দেশখালীর বিদায়ী বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক, সন্দেশখালী 1 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি মধুসূদন বারুই সহ বেশ কিছু তৃণমূলের কর্মীরা। এই বিশাল মাঠে কোন জায়গায় হেলিপ্যাড তৈরি করা হবে, কোথায় মঞ্চ তৈরি হবে, কোন কোন জায়গায় ভিআইপিদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা করা হবে, সেই সমস্ত কর্মী সমর্থকরা আসবেন, যে সমস্ত কর্মী সমর্থকরা আসবেন তারা কোন জায়গায় বসতে দেওয়া হবে, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে মাঠ পরিদর্শন করেন তারা। 2024 সালের লোকসভা নির্বাচনে প্রায় 8000 ভোটে ওই বিধানসভা পিছিয়ে ছিল তৃণমূল, তাই সন্দেশখালীতে পাখির চোখ করে দেখতে চায় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত ওই এলাকা, তাই কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল সুপ্রিমো। ভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা পশ্চিমবঙ্গের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর প্রার্থী ঝর্ণা সর্দারের সমর্থনে তিনি মিটিং করতে আসছেন এবং সরবেরিয়া মাঠে, যে মাঠে এর আগে বহুবার হেলিপ্যাড নেমেছে, সেই মাঠ আমরা পরিদর্শন করলাম এবং 29 তারিখে প্রায় 50 থেকে 60,000 লোকের সমাগম হবে এই মাঠে। সেই মাঠ আজকে পরিদর্শন করলাম। আশা করছি আগামী 29 তারিখে আমাদের নেতা এবং সর্বোপরি পশ্চিমবাংলার মানে এই মুহূর্তে যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভাটা করবে, সেই সভা থেকে আমরা মানে জয়ের মাত্রা আমরা বলতে পারবো, কত ব্যবধানে আমরা জয়লাভ করব। সন্দেশখালীতে উল্টো পুরাণ, প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে শয়ে শয়ে মহিলারা। সন্দেশখালী একসময় দেশ জুড়ে শিরোনামে উঠে এসেছিল মহিলাদের প্রতিবাদ আন্দোলনের জন্য। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই সেই আন্দোলনের ছবি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের চিত্র ছিল ভিন্ন। সেখানে প্রায় 7,500 ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়েছিল জোড়াফুল শিবির। তবে সময়ের ব্যবধানে সেই ছবিতে বদল এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার সেই সন্দেশখালীতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাঝের পাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করলেন। এই মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠনের পুনরুজ্জীবনের বার্তাও বলে মনে করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের একাংশই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের। ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে মিছিল এগোয়।
যা গোটা পরিবেশকে এক ভিন্ন আবহ দেয়। এই মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার, যিনি মহিলাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পুরো কর্মসূচিতে অংশ নেন। এই দিনের মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেস বছরে 365 দিনেই 365 দিনেই মানুষের কাজ করে এবং বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলার সমগ্র মানব জাতির প্রতি তাদের যে আন্তরিকতা এবং বাংলাকে বাঁচানোর প্রশ্নে, বাংলার বাঙালিকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সমস্ত স্তরের মানুষকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সম্প্রীতি রক্ষার প্রশ্নে, বাংলার সামগ্রিক উন্নয়নের প্রশ্নে যখন তারা একত্রিত করতে পারছে সন্দেশখালীর মানুষ, তখন তার বাইরে আর যেতে পারছে না। সঙ্গত কারণে সন্দেশখালীর মানুষ 2024-এ এই মায়ের একরকম কথা বলেছিলেন, তারা বুঝলেন শেষবেশ যে ঝাঁটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরেই শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূলের ঝান্ডাই বাংলাকে বাঁচাতে পারবে, তৃণমূলের ঝান্ডাই বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারবে, তৃণমূলের ঝান্ডাই প্রকৃত সন্দেশখালীর উন্নয়ন করতে পারবে। তাই মায়েরা ঘর ছেড়ে আজকে সবাই তৃণমূল কংগ্রেসের মনোনীত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে সমর্থন করে দলে দলে আজকে তিনি প্রচার প্রথম শুরু করলেন সন্দেশখালী থেকে। আর এই সন্দেশখালীর একটা ছোট্ট দ্বীপ, যে দ্বীপে 10টি বুথ আছে, সেই 10টি বুথ থেকে 1,500-এর বেশি মায়েরা আজকের তৃণমূলের ঝান্ডা ধরে এই সন্দেশখালীর রাজপথ রাঙিয়ে দিয়ে একটাই ধ্বনি তুলল, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল, তার পাশে বোতাম টিপে ঝর্ণা সর্দারকে জয়যুক্ত করে এই সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্দেশখালীর কথা বলবে ওই নবান্নে গিয়ে, যে নবান্নে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। প্রচুর আনন্দ। তারা আজকে আমার সেই দুপুর বেলা থেকে যখন থেকে প্রচার শুরু করেছি তখন থেকে আমার সাথে তারা পায়ে পা মিলিয়েছে। দেখুন, এখানে এসসি এসটি বলে কথা নাই, আমরা সর্বোপরি আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তো এখানে আজকে যেসব মায়েদের দেখেছেন সবই কিন্তু সেই সন্দেশখালীর মায়েরা। এখানে আমাদের অন্য অঞ্চলের কোনো মায়েরা নেই, সবই আজকে সন্দেশখালীর মায়েরা। রাজস্থানী ও গুজরাটি সম্প্রদায়ের কাছে একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ লোক সংস্কৃতি হলো গোবর্জা মাতার আরাধনা। মনে করা হয় এই পুজোয় অংশগ্রহণকারী অবিবাহিত মহিলারা শিব পার্বতীর আরাধনা করে। শিব পার্বতীর আরাধনা করে সুখী দাম্পত্য জীবন, ভালো জীবন সঙ্গিনীর কামনা করে থাকে। দোল উৎসবের পর নির্দিষ্ট সময় মেনে এই পুজো অনুষ্ঠিত হয়। কলকাতার বড়বাজারে 24 নম্বর ওয়ার্ডে গুজরাটি ও রাজস্থানী সম্প্রদায়ের সংখ্যা বেশি হওয়ায় প্রতি বছরই ধুমধাম করে এই পুজো পালিত হয়। এই পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের মেলবন্ধন বলে মনে করেন অনেকেই। এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা, ওয়ার্ড সভাপতি মৃণাল সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পৌরমাতার সহযোগিতায় বহু বছর ধরে হয়ে আসা এই পুজোকে কেন্দ্র করে সর্বধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়ে আনন্দে সামিল হন। এটা আমাদের কাছে একটা অতি পরিচিত, কিন্তু হয়তো পশ্চিমবাংলায় সব জায়গায় এই রীতিটা নেই। যেহেতু বড়বাজারে উত্তর ভারতের প্রদেশের, বিশেষত রাজস্থান গুজরাট অঞ্চলের মানুষের বাস অনেক বেশি, তাদের একটা লোকসংস্কৃতি আছে গোবর্জা মাতার পুজো বলে, এবং সেখানে দোল থেকে নিয়ে হোলি থেকে নিয়ে 16 দিনের মাথায় এই পুজোটা হয়। মূলত শিব পার্বতীর পুজো। লোককথা যে অবিবাহিত মেয়েরা সুন্দর স্বামী এবং সুন্দর সংসারের আশায় এই ব্রত রাখে, এবং এটা একটা পারিবারিক মেলবন্ধনের মতো। মহিলারা একত্রিত হয়ে গান গায়, সেই গান তারা এই 16 দিন ধরে যতদিন ব্রতটা রাখে প্র্যাকটিস করে। খুব সুন্দর একটা পারিবারিক অনুষ্ঠান এবং লোককথা, যেটা আমাদের এই অঞ্চলে টেগর ক্যাসেলে বড়বাজারের যে 9টা মণ্ডলী আছে এই গোবর্জা মাতার, প্রত্যেকটা মণ্ডলীর যে ঠাকুরকে নিয়ে, গোবর্জা মাতাকে নিয়ে যে সওয়ারি আসে, তারা এখানে
গতকাল যেমন 5টা মণ্ডলী এসেছিল, আজকে 4টে মণ্ডলী আসবে এবং তারা সুন্দর শোভাযাত্রা করে পুরো বড়বাজার অঞ্চল প্রদক্ষিণ করে। তো এটা একটা বহুদিনের রীতি এবং এই গবর্জা মাতা যে 9টা মূর্তি আছে তার মধ্যে একটি মূর্তি 150 বছরের পুরনো, যেটা গতকাল আমাদের এখানে এসেছিল এই টেগোর ক্যাসেলে। আমরা সত্যিই খুব গর্বিত যে আমরা এমন একটা অঞ্চলে থাকি এবং পশ্চিমবাংলা এমন একটা জায়গা সবার সংস্কৃতিকে আমরা এক করে নিই, নিজের করে নিই। আজকে এই যে यहाँ पे जितना भी माताएं बहनें हैं, जितना भी दादा लोग हैं, यहाँ के सुरेश दामानी है, लल्लू बिनानी है, लेके पिंटू बागड़ी है, सबको उधर गांधीदा है, बागड़ी जी है, सब ये हम लोगों का पुराना, बहुत पुराना हम लोगों का मेलबंधन है, एक जैसे एक फैमिली के तरह एक पारिवारिक मिलन उत्सव। तो ये जो गंगोर फेस्टिवल, गंगोर का जो मेला लगता है, यहाँ पे भी वैसा ही माहौल है। तो ये आज भी आएगा, हम लोग सब इंतज़ार में हैं। और यहाँ पे सुरेश दामानी जी है, यहाँ पे जितना भी इधर बहन लोग हैं, ये और अच्छी तरीके से आप लोगों को समझा सकेगा ये गौबर्जा माता का क्या है। राजस्थान जयपुर में हम लोग देखा है जो हवा महल है, हवा महल का बाहर का जो खिड़की है ना, वो बनाया गया है इसलिए क्योंकि सवारी जब जाएगा गंगोर का, लेडीज़ लोग पुराने दिन में तो बाहर आते नहीं थे, वहाँ पे बैठ के ये सवारी देखेगा। तो आज भी ये रीति रिवाज पूरा चालू है। यहाँ पे भी बहुत शान से बड़ा बाज़ार में ये गौबर्जा माता का पूजा गंगोर फेस्टिवल हो रहा है। आज भी हम लोग अभी आएगा कुछ ही देर में ही, वो लोग पारेक कोठी का जो मंडली है वो लोग आएगा अपना माता जी को लेके, फिर गायन मंडली आएगा, गान होगा। ये एक बहुत अच्छा फेस्टिवल है। हम सब ये गंगोर के लिए इंतज़ार करते हैं पूरा साल, ये कब आएगा। यहाँ से बड़ा बाजार से जो लोग शिफ्ट हो भी चला गया दूसरा जगह कलकत्ता के, वो लोग इस टाइम में ज़रूर से ज़रूर टेगोर कैसल में आते ही है। और टेगोर कैसल ये मेरा वार्ड में पड़ता है। मैं बहुत सौभाग्यवती हूँ, बहुत प्राउड हूँ जो ये एरिया का मैं काउंसलर हूँ। मैं भी इस लोको कथा से अब जुड़ गई हूँ। सबको बहुत बहुत ये गौबर्जा माता की इस फेस्टिवल के बहुत बहुत बधाई। अब दामान देखिए, नमस्कार, जय गौबर्जा माता। ये जो सांस्कृतिक कार्यक्रम है ये शिव और पार्वती का स्वरूप है। शिव जी जब विवाह के लिए अपने ससुराल गए थे तो अपने आदि रूप में थे, तो उनका स्वरूप देख के पार्वती की माता है वो घबरा गई, तो उन्होंने बेहोश हो गई। तो उन्होंने अपना रूप परिवर्तित किया और सांसारिक रूप में अपने आप को प्रदर्शित किया, उसी रूप का पूजा करते हैं। अभी इस साल बलदेव जी गौबर्जा माता का 150 साल है। ये अंग्रेज़ों के ज़माने में जब निकलती थी तो 80 रुपया अंग्रेज़ लोग टैक्स लेते थे उस ज़माने में। आज से 50 साल पहले अंग्रेज़ लोग टैक्स लेते थे सवारी निकालने का। गोवर्धननाथ जी गौबर्जा माता को 100 साल पूरा होने लगा है। ये बंगाल का संस्कृति में ये घुल मिल गया है गौबर्जा उत्सव। बड़ा बाज़ार में इसका स्वरूप आप लोग देखते ही हैं, तो आप आनंद लीजिए। कितने सालों से होएगा? 150 साल से या बंगाल में। आपका नाम? सुरेश दमानी। और हमारी जो पौर माता है उसका हमें पूरा सहयोग मिलता है, हमेशा से मिल रहा है, हमेशा मिलेगा। थैंक यू। ঐতিহ্যবাহী কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল শিশু শিল্পী জাসরিন নাবিহার নতুন গানের অ্যালবাম কাগজের নৌকা। স্বপ্ন, অনুভূতি আর সুরের মায়ায় ভরা এই অ্যালবামে সঙ্গীত পরিচালনা করেছেন অশোক ভদ্র এবং গানের কথা লিখেছেন রাজীব দত্ত। প্রযোজনায় রয়েছে শম্পা ক্রিয়েশন। কাগজের নৌকা মিষ্টি সুর ও আবেগ ঘন কথার এক সুন্দর সঙ্গীত যাত্রা, যা ছুঁয়ে যাবে শ্রোতাদের হৃদয়। এই বিশেষ আয়োজনকে ঘিরে লিরিকিস্ট রাজীব দত্ত। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহ মেতে উঠেছিল এক অনবদ্য সুরের জাদুতে। বিশিষ্ট সঙ্গীত পরিচালক অশোক ভদ্রর পরিচালনায় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়, রাজীব দত্ত এবং দেবাংশু চক্রবর্তীর কথায়, শম্পা ক্রিয়েশনের প্রযোজনায় সুব্রত কারজানা ও সুমিত দাসের নির্দেশনায় মুক্তি পেল জাসরিনের 5টি মৌলিক গান। প্রজেক্টের মাধ্যমে একে একে মুক্তি পায় শিশু শিল্পী জাসরিনের গাওয়া ও অভিনীত এই গানগুলো। সেই সাথে গানগুলো রিলিজ করা হয় জাসরিন মিউজিক নামের
শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। শিশু শিল্পী জাসরিনের কণ্ঠে গাওয়া এই গানগুলি সকলের মন ছুঁয়ে যায়, প্রশংসায় ভরে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। সকলেই জাসরিনকে আদরে ও স্নেহে ভরিয়ে দেন। এই দিনের অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অশোক ভদ্র নিজে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতকার প্রিয় চট্টোপাধ্যায়, রাজীব দত্ত, অভিনেত্রী দেবিকা মুখার্জি সহ আরও অনেক বিশিষ্টজনেরা। দক্ষিণ 24 পরগনার ফলতা থানার প্রত্যন্ত নিয়োগিরাট গ্রামের এই শিশু শিল্পীর এই সঙ্গীত চর্চার পিছনে তার বাবা আইনজীবী জসিমউদ্দিন, মা শম্পা ও মামা আব্বাসের ভূমিকা অনেকটাই। মুসলিম পরিবারের নানা বাধ্যবাধকতার মধ্যেও ফলতা থানার প্রত্যন্ত নিয়োগিরাট গ্রাম থেকে প্রতিদিন মেয়েকে নিয়ে সঙ্গীত চর্চার জন্য ঘন্টার পর ঘন্টা যাতায়াত করে যেভাবে তারা জাসরিনকে এগিয়ে নিয়ে চলেছেন, এই প্রশংসার ভাগিদার তারাও। তাদের আশা তাদের মেয়ে একদিন সঙ্গীতের ঝুলি নিয়ে অনেক দূর এগিয়ে যাবে। নমস্কার, আমি সৈয়দ জসিমউদ্দিন, শিশু শিল্পী জাসরিন নাভিয়ার বাবা। ফলতা থানা প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে জাসরিনকে গানের জগতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ ওর 5টি গান রিলিজ হলো, আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। ওকে আশীর্বাদ করুন যাতে আরও গানের জগতে এগিয়ে যেতে পারে। কাগজের নৌকোতে চল ঘুরতে যাব, যেখানে হাট্টি মাটিম বন্ধু পাবো, সবুজের মাঠ পেরিয়ে দস্যি ঘোড়ায় আমাদের স্বপ্নগুলো ধরতে যাব। কে যাবি আইরে ছুটে, জানা যায় বাঁধন টুটে, নতুন নতুন দেশ ঘুরে বেড়াবো, নতুন নতুন দেশ ঘুরে বেড়াবো। কাগজের নৌকোতে চল ঘুরতে যাব, যেখানে হাট্টি মাটিম বন্ধু পাবো। আমার তো খুবই ভালো লাগছে। ক্লাস 4-এ পড়ি। অনেক অনেক কাটা গিয়েছে, গোনা যায় না। সবথেকে প্রিয় গান তোমার নাম কি? আমি আপ্লুত, আমি খুব আনন্দিত, এটাই প্রথম বলবো। তার কারণ এই যে প্রজন্মের এই যে যত সমস্ত গুণী আর্টিস্টদের, গুণী শিল্পীদের সামনের দিকে নিয়ে আসছে, যেমন শুধু এখানে কেন বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অনেক ভালো ভালো অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তেমনি গানের জগতে যে আছে, তাদের সামনে যারা নিয়ে আসছেন সুরকারেরা, তাদেরকে আমি ভীষণভাবে ধন্যবাদ এবং কী বলবো, আমি খুব আনন্দিত ওদের জন্য। যেমন অশোকদাকে দেখছি, অশোকদাকে প্রায়শই দেখি যে নতুন প্রজন্মের যারা যারা সত্যি ভালো গান জানে এবং গলা সুন্দর, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া বা তাদেরকে একটা দায়িত্ব নিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে একটা মানসিকতা, এটাকে আমি কুর্নিশ জানাই। বাচ্চাদের গান তো একদম ভীষণভাবে মিসিং, হয় না বললেই চলো। আমার তো মনে হয় না লাস্ট কত বছরের মধ্যে বাচ্চাদের কোনো নতুন গান শুনেছি, মৌলিক গান শুনেছি। আমার এটা অনেক দিন একটা ইচ্ছে ছিল। এই শম্পা ক্রিয়েশন আমাকে বললো, আমি যে শম্পা যে আর কি ওর বাচ্চাটির মা, ও গান শিখতে আসতে তখন বলে যে আমরা কিছু একটা করতে চাই। এখন তো একটা সোশ্যাল মিডিয়ার যুগ, আর রেকর্ডিং করে সবাই চায় রিয়ালিটি শোতে নাম করে কিছু নাম করবে। আমি তখন বললাম ঠিক আছে, বাচ্চাদের গান যখন মিসিং, আমি একটা বাচ্চাদের নিয়ে কিছু ভাবি একটা। আমি দেখলাম ও পারবে, অনেক বাচ্চাকে টেস্ট করার দেখলাম ও পারবে, এবং যথেষ্ট দক্ষতার সাথে ও গেয়েছে। এবং কঠিন কঠিন গান যেগুলো করেছে, প্রিয় লেখা, প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, রাজীব দত্তের লেখা, দেবাংশু চক্রবর্তীর লেখা, প্রত্যেকেও সাবলীলভাবে গিয়েছে। এবং যারা টোটাল টিমে কাজ করেছে, ভিডিও যারা করেছেন, তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে এটাকে তৈরি করেছে। আমার উদ্দেশ্য একটাই, যে বাচ্চাদের গান নতুন রাখা। এখন রিয়ালিটি শোতে যে সমস্ত গান বাচ্চাদের, একটা 6 বছরের বাচ্চাকে এই হিমেশের গান গাওয়াচ্ছে, বা ফলে সেই বাচ্চাদের সেই শৈশব ব্যাপারটা থাকছে না। তাই আমি শৈশবের সাথে মিলিয়ে গানের কথা, সুর ঠিক ওই ধরনেরই করেছি, যাতে মানুষ আবার নতুন একটা অন্বেষণ, একটা বাচ্চার মুখে নতুন গান শুনতে পারে। এখন সবার কাছে, মিডিয়া সব বন্ধুদের কাছে অনুরোধ, ওকে আপনারা আশীর্বাদ করুন, আর ওকে একটু তুলে ধরুন ইসের মাধ্যমে, প্রচারের মাধ্যমে। আর আমার মনে হয় ও একদিন ঠিক নাম করবে। আর 5টা গান একটু নেচার নিয়ে, একটা শুধু মায়ের সঙ্গে বাচ্চার যে একটা কেমিস্ট্রি থাকে, সেটা একটা গান হয়েছে। আমি তো বলবো এরকম বাচ্চাদের গান আবার হোক। আগে তো হতো, এখন তো একদম হয়ই না। আর সবাই, আমি শুধু একা কেন করবো, সবাই মিলে করুন, তাহলে আবার একটা
এখন তো মনে হয় কম্পিউটার আসার পরে সমস্ত বাচ্চারা কম্পিউটার হয়ে গেছে, তারা সব মোবাইল ছাড়া কিছু জানে, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার খেলছে, বিভিন্ন রিলস দেখছে। তার সাথে তার যখন যার সময় সেই সময়টা করাটা অনেক ভালো। আমার অনেক সেই জায়গাগুলো যদি আবার ফিরে আসতে পারে, আবার পুরনো মানুষগুলোকে পাবো, পুরনো সংস্কৃতিকে পাবো, পুরনো কালচারকে আবার ফিরে পাবো। ভালো ভালো। তবে দেখো একটা বাচ্চারা আসতে এখন তো 8 বছর বয়স, ওর সমস্ত কিছু আগামী দিনে বড় হওয়া, তাদের অভিভাবকরা কতটুকু তাকে নিয়ে ভাবছে, চিন্তা করছে। যদি এভাবেই প্রচারের মাধ্যমেই শুধু আসলে তো হবে না, তাকে প্রতিদিন নিয়মিত রেওয়াজ করতে হবে পড়াশোনার পাশাপাশি, তবেই সে বড় হবে। আশা রাখছি ওর মধ্যে সেই সম্ভাবনা আছে, ভালো গাইবে।